এই নির্বাচনটাকে কেন্দ্র করে অনেক আন্দোলন হলো এবং একটা পর্যায়ে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হলো। সেই তখন কিন্তু এই বিষয়টা একেবারে খুব ছোট্ট পরিসরই এটা ছিল, কিন্তু একটা আন্দোলন ছিল যে ওই যে কেয়ারটেকারের দাবি টাবি ইত্যাদি বিষয় নিয়ে সিরিয়াসলি। সেটা কখন চূড়ান্ত হয়ে গেল, যখন আপনার আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, উনি যখন মেয়র হানিফের তৈরি করা জনতার মঞ্চে সেক্রেটারির সমস্ত অলমোস্ট 85% আমলা কর্মচারী তাদেরকে নিয়ে যখন জড়ো করলেন, তখন বেগম খালেদা দেখলেন যে না, এটা জনগণের অভ্যুত্থান না হলেও একটা আমলাদের একটা অভ্যুত্থান হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ব্যুরোক্রেটিক অভ্যুত্থান বলতে পারি। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অর্গান যদি কলাপস হয়ে যায়, তখন তো আর রাষ্ট্র চালানো যায় না। এটা খালেদা জিয়া, বেগম খালেদা তো বুঝতে পারছিলেন খুব দ্রুত। যাই হোক, উনি বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার পক্ষ ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার দিলেন, নির্বাচন হলো, নির্বাচনে পরাজিত হলেন, চলে গেলেন। এটাকে বলা যায় আমলাতান্ত্রিক অভ্যুত্থান। এরপরে যদি আমরা শেখ হাসিনার এখানে আসি, তাহলে কি হলো? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন 10-12 বছর চলছিল, কিন্তু ইনফ্যাক্ট কিছুই করা যাচ্ছিল না। সে এমন একটা স্বৈরাচার হয়ে উঠলো তাদের আমলাদের মানে সহযোগিতা নিয়ে। তখন রাস্তায় যখন আন্দোলন চলে, বিএনপির আন্দোলন চলুক, জামাতের আন্দোলন চলুক, নানা আন্দোলনের আন্দোলন চলুক, তার আড়ালে যে একটা ঘটনা ঘটেছিল, এটা গোয়েন্দা চক্ষু ফাঁকি দিয়ে ঘটে গেল। এবং ঘটে যাওয়ার পর যেটা হলো, উনি কিন্তু ক্ষমতা ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। তার মানে হচ্ছে কি, কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এই যে কাউকে দায়িত্ব দিয়ে যাননি এবং যে ঘটনাটা ঘটলো 37 জুলাই, আমি বলছি না আন্দোলন আগের গুলো হয় নাই, আগের আন্দোলনটাও চলছে 10 বছর যাবত বা 12 বছর যাবত, কিন্তু আন্দোলনের পাশে আনসিন যেটা চলতেছিল, এবং সেটা চট করে যখন বিস্ফোরণ হওয়ার পর তাকে দেশ থেকে বের করে দিতে বা দিতে কিংবা চলে যেতে তিনি বাধ্য হলেন, এটাকে আপনি বলতে পারেন বিপ্লব। এখন প্রশ্ন হচ্ছে, ওই 5 তারিখে কিন্তু বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব এখনো বহাল আছে কিনা সেটা ভিন্ন আসপেক্ট, কিন্তু এটা ছিল বিপ্লব। এইগুলো আমার মোটামুটি হিসাব। এখন এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়টা হলো এই যে ছাত্ররা, ইউনূস সাহেব বলছে এই ঘটনার 5 তারিখের পর ইউনূস সাহেবের নিয়োগ দিয়েছে কারা? ছাত্ররা। কিন্তু ছাত্র যখন নিয়োগ ছিল, কি এজেন্ডা ছিল আমরা কিন্তু জানতাম না বা জানি না। কিন্তু আজকে যখন সংস্কার, বিচার, নির্বাচনের কথা বলতেছে, সংস্কার, বিচার, তারপর নির্বাচন, তখন মনে হয় ছাত্র হয়তো এই এজেন্ডাগুলো দিচ্ছিল, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু ইউনূস সাহেব যখন দায়িত্বে বসলেন, রাষ্ট্রের দায়িত্বে, তখন কিন্তু তিনি শুধু ওই এজেন্ডা ভিতরে থাকতে পারেননি। কারণ দেশের দায়িত্বের ক্ষমতায় বসার সাথে সাথেই কিন্তু অন্যান্য এজেন্ডা এসে যায়, ডোমেস্টিক বহু এজেন্ডা এসে যায়, আন্তর্জাতিক এজেন্ডা এসে যায়, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা এসে যায়। সবকিছু মিলে দাবা খেলার মতো খেলতে হয়। এবং সেই এজেন্ডাগুলোর ভিতরে রাষ্ট্রপতি অপারেশন করা যাবে না, এটা যখন চলে আসলো, ছাত্র তুলতে গিয়ে ব্যর্থ হলো, সরাতে গিয়ে ব্যর্থ হলো। এইভাবে যদি আমরা চিন্তা করি, এখন এজেন্ডা এত বেশি আসছে, এখন ইউনূস সাহেব দেশও চালাবেন, সংস্কার করবেন, বিচার করবেন, তারপর নির্বাচন দিবেন। এই ক্ষেত্রে এই যে এজেন্ডাগুলোর সাথে সাংঘর্ষিক হতে পারে ছাত্রদের এজেন্ডার সাথে। আবার ছাত্রদেরকে বেশি ফলো করতে গেলে তার এখানে রাজনৈতিক যে আন্দোলন, রাজনৈতিক দলের সাথে তার সমন্বয়, সবকিছু মিলে কি হয়, এখন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন সাকসেসফুলি করতে হচ্ছে। তাতে যদি আজকে ইউনূস সাহেব ছাত্রদেরকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে যদি দেখে তার এজেন্ডা ইউনূস সাহেবের বিচার, সংস্কার এবং নির্বাচন, এটা সহজ হয়, আরো এজেন্ডা ওনার কাছে যেটা আছে ভূ রাজনৈতিক এজেন্ডা, সবগুলো মিলে যদি সহজ করা যায়, তাহলে ছাত্রদের কাছ থেকে তার ডিস্টেন্স হতেও পারে। আর যদি হয়ে যায়, তাহলে ছাত্র কিন্তু একটা অসহায় জায়গায় পড়বে, কারণ ছাত্রদের কিন্তু ইনফ্যাক্ট কোনো গার্ডিয়ান নাই। তো ছাত্র যেন সিম্পল অ্যাডভাইস, আপনার দল করেন যে আপনি তাই করেন, ডোন্ট ডিপেন্ড অন ইউনূস সাহেব। কারণ ইউনূস সাহেব এখন এমন একটা জায়গায় পড়ে যাবে, আপনার দিক তাকানোর সময় নাও থাকতে পারে, কারণ তার বহুমুখী এজেন্ডা আছে। আপনাকে দেখতে গেলে অন্যান্য এজেন্ডায় তার আরো বেশি ক্ষতি হতে পারে। সুতরাং ছাত্ররা নিজের গতিতে নিজে চলবেন, আপন গতিতে আপনারা চলবেন। যদি আপনার গায়ে শক্তি থাকে, মানে রাজনৈতিক শক্তি বাড়াইতে পারেন, রাজনীতি করবেন। আর আমি আগেও বলছি, আপনাদের বার্তা হলো স্বচ্ছতা। আপনার টাকা পয়সা থেকে দূরে থাকতে পারলেই, আমি শুরু থেকে একদম শুরুতে বলছি, আপনাদের যদি স্বচ্ছতা না থাকে, আস্থা করে নিক্ষেপ হবেন। ইতিমধ্যে আসিফ সাহেব আরেকজনকে, এই মুহূর্তে নামটা মনে নাই, যাই হোক, তাদের উপদেষ্টা, তাদের যে একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন, তাদেরকে সেখান থেকে সরাই দেওয়া হয়েছে। এনসিপির বহু লোকের দুর্নীতির দায়ে সরাই দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে ট্রান্সপারেন্সি না থাকলে আস্থা করে নিক্ষেপ হবেন, কারণ ঘুরে ফিরে ঘটনা ক্ষমতা এবং টাকা এই দেশটাকে লুটিপুটে খেয়েছে শেখ হাসিনা গংরা। সুতরাং আপনারা সেই একই ধারাবাহিকতা যান। আমি আগেও বলছি, এখনো বলছি, স্বচ্ছতা না থাকলে আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন। তবে আপনাদের এটাকে যদি ধরতে হয়, স্বচ্ছতার মধ্যে থাকেন। আপনাদের বিপ্লব যে এখনো শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আমি জানি না সেটা পারবেন কিনা। তবে যদি কোনো কারণে এই বিপ্লব, এই ডিস্টারবেন্স, এই নির্বাচন করতে দিবেন না, এই সমস্ত বক্তব্য নিয়ে যদি ইউনূস সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তারপর যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেরকম যে একটা পরিস্থিতি হয়, তাহলে তৃতীয় পক্ষের কিন্তু আবার এখানে আসার সম্ভাবনা আছে। তৃতীয় পক্ষ আসলে কিন্তু আবার 2-4 বছর ঘাপলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা
স্টাবলিশ দল আছেন যারা নির্বাচন করবেন এবং নির্বাচন মুখী এবং নির্বাচন করলে যারা ক্ষমতায় যাবেন আশা করেন, তাদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের সাথে কিভাবে সুসম্পর্ক বলি তথা ডিপ্লোম্যাটিক কৌশল বা রাজনৈতিক কৌশলের মাধ্যমে কি করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় সেদিকে তাদেরকে থাকতে হবে। যদি এই ছাত্ররা যেভাবে নির্বাচন করতে চায় না, এই সমস্ত ব্যাপার যদি চলে আসে সামনে, আর যদি কোনো কারণে নির্বাচন বানচাল হয়ে যায়, তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে যায় আবার, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত হবেন আপনারাও। সুতরাং এনসিপির যেমন নিজের উপরে ভর করে চলতে হবে, ইউনূস সাহেবের ভরসা ছেড়ে দিতে হবে, কারণ তার এজেন্ডা এখন বাংলাদেশকে কেন্দ্র করে সারা বিশ্বের এজেন্ডা তার কাছে। আপনাকে নিয়ে ভাববার সময় নাই। আর আপনাদের জনগণের কাছে আগাইতে হলে আপনার স্বচ্ছতা নিয়ে আগাইতে হবে। প্রি কন্ডিশন, আপনি হোটেল ভাড়া নিবেন, হোটেলটা কি দিচ্ছে তার নামটা আপনি পরিষ্কার করবেন। ইফতার খাওয়াবেন কিংবা একটা ডিনার করাবেন, কত টাকা লাগছে মিস্টার এক্স ওয়াই জেড দিচ্ছেন, মিটিং এ গেছেন গাড়ি দিচ্ছেন মিস্টার এক্স ওয়াই জেড, এগুলো ক্লিন, ডোন্ট টাচ মানি। কাইন্ড নিয়ে আপনি সুবিধা নেন, সেটারও সীমা থাকতে হবে, স্বচ্ছতা রাখতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের প্রতি আমার আলোচনা করি সেই হিসাবে যেটা বুঝি, নির্বাচন নিতে হলে কিন্তু ইউনূস সাহেবের কাছ থেকেই নিতে হবে। যদি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নেওয়া না যায়, তাহলে কিন্তু আবার ছিটকে পড়তে হবে নির্বাচন থেকে 2-4 বছরের জন্য। সুতরাং রাজনৈতিক দলের কাছে আমরা চাই যে আপনারা নির্বাচন নিয়ে দেশটাকে স্থিতিশীল করতে চাইলে সুন্দরভাবে কিভাবে সংস্কার কম বেশি যাই হোক করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় ইউনূস সাহেবের কাছে, সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচনটা আদায় করে নেওয়া, আর ছাত্রদের যারা দল করেছেন নতুন, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব আপনাদের নিজের উপরে দাঁড়ানো। আপনারা অন্যের উপরে ভর করে দাঁড়াবেন সরকারের উপরে। আপনাদের দুজন উপদেষ্টা কিন্তু এখনো সরকারের মধ্যে আছে, আমি ঠিক জানি না, তারাও যদি বের হয়ে আসে, আইসা যদি একত্রে দাঁড়াইতে পারেন দাঁড়ান, নয় ওই ভিতরে 2 জন, বাইরে 2 জন, ভিতরে 2 জন, সরকারের 2 জন, এভাবে রেখে আপনি এগোতে পারবেন না। এবং আপনাদের ওই 2 জন যে উপদেষ্টা যারা আছে, তারা যদি নিরিটলি এসে যদি সত্যি সত্যি দেশ সেবা করতে চায়, তাহলে তাদেরকে নিয়ে এসে দল গঠন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। ইউনূস সাহেবের কিন্তু কারো দিকে তাকানোর সুযোগ হবে না, এই কারণে, কারণ সে যে এজেন্ডাই নিয়ে আসুক, ক্ষমতায় বসার পর এজেন্ডা থেকে সীমা থাকে না। সব এজেন্ডা ম্যানেজ করতে গেলে অনেকেই বাদ করতে পারেন, কার দিয়ে কে খেয়াল রাখবে, এটা মাথায় রেখে কাজ করতে হবে।